নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগে ফের সপ্তমে সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ। এসআইআর এর শুনানি শুরুর দিনই এই কনকনে ঠান্ডায় রাজনীতির গনগনে আজ কিন্তু টের পাওয়া গেল সপ্তাহান্তে। এর পাশাপাশি বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে আজ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে কেরানীগঞ্জে, সেটাও আপনাদের সামনে রাখবো, কিন্তু আমি এই নিয়ে আলোচনায় আসবো। স্টুডিওতে অতিথিরা রয়েছেন। শুরুতে আপনাদের একবার দেখাবো আজকে দীর্ঘ সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে আজ থেকে কিন্তু এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে এবং সরাসরি কমিশন এবং বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন। আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন, উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন, বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? তার মানে সতেরো মূল বিষয়টা হচ্ছে মানে বাংলার প্রায় সমান সমান জনসংখ্যা যদি বলা হয় সেটা তামিলনাড়ু, সেখানে 12.75% নাম বাদ গিয়েছে, তার হাফেরও কম হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে। তার মানে বিষয়টা পশ্চিমবঙ্গ নিয়ে যেটা তৃণমূল প্রতিষ্ঠা করতে চাইছে, যেটা বিরোধীরা করে থাকে, শব্দ অপপ্রচার। পশ্চিমবঙ্গের পরিস্থিতি যথেষ্ট ভালো। দেখুন, আমি একটা কথা বলছি, মানে আমি রাজনীতি করার সুবাদে অনেক সাংবাদিক সম্মেলন দেখেছি, এরকম একটা মাথা মোটার মতো সাংবাদিক সম্মেলন সত্যি কথা বলছি আমি আমার 3 জন্মে কোনোদিন দেখিনি। মানে এটা একটা সাধারণ কথা যে পশ্চিমবাংলায় যদি নামের ডিলিশন কম হয়ে থাকে, সেখানেই এই প্রশ্নটা আরও বেশি করে উঠবে যে অতএব যতটা কাজ হওয়ার কথা ছিল এসআইআর প্রক্রিয়ার মধ্যে অতটা কাজ হয়েছে নাকি কিছু নামকে রক্ষা করা হয়েছে। এবং যেখানে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে ভারতের কোনো রাজ্যে, ধরুন বিজেপি বিরোধী কোনো রাজ্যে এই ঘটনা, কেরালাতেও তো এসআইআর হচ্ছে, এতগুলো রাজ্যে হয়েছে, কোনো রাজ্যে আপনি এই ঘটনা দেখাতে পারবেন না যে বিএলওরা একেবারে নিজেদেরকে তৃণমূলপন্থী বিএলও বলে পরিচয় দিয়ে বারবার করে ইলেকশন কমিশনের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। বিএলও তার কাজ, সরকারি কাজ করছে বলে বা ইলেকশন কমিশনের প্রদত্ত কাজ করছে বলে বিএলওর এমন কোন রাজ্য দেখাতে পারবে না যেখানে সিইও কে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি দিতে হচ্ছে, ওয়াই প্লাস সিকিউরিটি দিতে হচ্ছে, অফিস শিফট করতে হচ্ছে। মালদাতে একজন বিএলও তিনি কাজ করছেন বলে তার স্বামীকে মেরে মরণাপন্ন করে দেওয়া হলো। তা যে রাজ্যে ঘটনাগুলো বেশি করে ঘটবে সেই রাজ্যেই তো ইলেকশন কমিশনের ইন্টারভেনশনের আমি একেবারে অবারিত দরজা খুলে দিচ্ছি, এ তো স্বাভাবিক কথা। এর দায় তো অভিষেক ব্যানার্জিকেই নিতে হবে, তার পার্টিকে নিতে হবে। দ্বিতীয় কথা আমি বলছি যে ইলেকশন কমিশন, দেখুন বিজেপির যে নেতারা একদম অবান্তর কথা বলে এসছে, পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি 20 লাখ রোহিঙ্গা আছে, একথা আমরাও বারবার বলেছি। কিন্তু এই যে কথাটা বলছে অভিষেক ব্যানার্জি, ইলেকশন কমিশন শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের কাজ নাকি কে রাজনৈতিকভাবে কি ভাষণ দেবে তাকে শোকজ করা? বিজেপি যদি অপপ্রচার করে থাকে তার রাজনৈতিকভাবে মোকাবেলা সেই তৃণমূলের জায়গা থেকে আমাদেরকে আমাদের জায়গা থেকে করতে হবে, কংগ্রেসকে করতে হবে। এটা একটা ক্লাস 5-এর বাচ্চার মতো কথা। আর আমার শেষ কথা এখানে যে বেঁচে আছে তার নাম ডেড ভোটার লিস্টে চলে গেছে। যদি এরকম কথা চলে গিয়ে থাকে, আমি বলছি, তাহলে তিনি হিয়ারিংয়ে গিয়ে নিজের মানে লাইফ সার্টিফিকেট জমা দেবেন কি গিয়ে ওখানে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে তার নাম ঢুকে যাবে। এরকম 5টা লোককে সামনে এনে সাংবাদিক সম্মেলন করানো হোক না, তাহলে তো আরও বেশি করে এই অভিযোগটার সারবত্তা পাওয়া যাবে যে দেখো এই লোকগুলো বেঁচে আছে কিন্তু ডেড ভোটার লিস্টে এদের নামকে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে এরা মারা গেছে, কিন্তু আসলে এরা বেঁচে আছে, দেখিয়ে দিলেই হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তালিকাটা, আমি লাস্ট কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তালিকাটা বার করুন, 1,56,00,000 না কত লাখ বুথে বুথে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বুথ পিছু তো তালিকা বার করা হয়েছে। তা সেন্ট্রাল তালিকা বার করতে যাবে কেন কেউ? গোটা পশ্চিমবঙ্গ বেরোবে। আমি যা বসে আমার উত্তরটা দেবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বললেন 2 কোটি নাকি সরকারি চাকরি হয়েছে, 2 কোটি সরকারি চাকরির তালিকাটা বার করে দিক, আমরা দেখি পশ্চিমবাংলায় 2 কোটি সরকারি চাকরি কিরকম হয়েছে ওনার আমলে। এরকম ছেলে মানুষের মতো কথা বলে লাভটা কি আছে? আমি খুব পরিষ্কারভাবে বলছি যে 1,36,00,000 নামের যে তালিকা, এটা জানবার অধিকার পশ্চিমবাংলার রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের আছে। উনি বললেন যে জীবিত লোককে মৃত দেখানো যায়নি। আপনাদের চ্যানেলে আমি প্রতিদিন দেখেছি যে জীবিত ভোটারকে তাকে ডেট দেখানো হয়েছে, তাকে ডেট ভোটার হিসাবে দেখানো হয়েছে। আপনাদের যিনি তৃণমূল কাউন্সিলর, এক সেকেন্ড, হুগলি জেলার যিনি তৃণমূল কাউন্সিলর তিনি একেবারে শ্মশানে চলে গেছেন নিজের শেষকৃত্য করতে, ডানকুনি। মানে এইটা তো আমি বলছি এই ধরনের ঘটনা তো ঘটেছে, কিন্তু বৈশাখার তাকে হয়তো চিনবেও, আমার বৈশাখার বাড়ি যেখানে কসবায়, যেখানে বৈশাখার বাড়ির কয়েকটা বাড়ির পাশে, আমি বলছি একটা পরিবার স্বামী স্ত্রী দুজন মারা গেছেন, তার পরিবার দুজনেরই ডেথ সার্টিফিকেট। বাংলাদেশের ছবি আপনাদের সামনে রাখবো। নৈরাজ্যের বাংলাদেশে এবার বিস্ফোরণে ঘটনা ঘটলো, অন্তত 4 জন আহত হয়েছেন এই ভয়াবহ বিস্ফোরণে। ঢাকার কেরানীগঞ্জের ঘটনা, সংস্থার উপর প্রতিষ্ঠানে হামলা চলতে পারে, রবি ঠাকুরের ছবি ছাড়া হতে পারে, নজরুল ইসলামের ছবি ছাড়া হতে পারে, লালন ফকিরের ছবিকে পর্যন্ত রেয়াত করা হয় না। আর জেমস শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যার জনপ্রিয়তা সীমাবদ্ধ নয়, বলিউডের একাধিক গানে তার জনপ্রিয়তা একেবারে গগনচুম্বী।
দেখো এই দৃশ্যগুলো দেখলে সত্যি সত্যি বলছি চোখে জল এসে যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই অবস্থায় ভারত সরকার যেটা করতে পারে, অন্তত যেটা আমরা প্রত্যাশা করি, আমি রাজশ্রীর কাছে আসবো, যে নিঃসন্দেহে কড়া বার্তা, মৌখিক বার্তা দেওয়া হচ্ছে। গতকাল আমরা দেখিয়েছি যে রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র কড়া বার্তা দিয়েছেন, দেশের অবস্থা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে অ্যাকশন কি যেটা প্রত্যাশিত সেই পর্যায়ে অ্যাকশনটা হচ্ছে? বিরোধীদের প্রশ্ন তো এটাই যে এমন কড়া অবস্থান নেওয়া হোক যেন এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ তার উপরে নিয়ন্ত্রণ আনতে বাধ্য হয়, সেইটা কোথায়? যারা বিভিন্ন সময় আজ নরেন্দ্র মোদী যাতে ইউএসএতে না যেতে পারেন, তার ভিসা যাতে ক্যান্সেল করা হয়, সেই চিঠি যারা লিখেছিলেন সেই মানুষগুলো কোথায়? যে কেন আজকে ইউএন ইন্টারভেনশন করছে না? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, যদিও একটা অবৈধ সরকার চলছে, ভারত তার জায়গায় প্রতিবেশী রাষ্ট্রের থেকে সব রকম ঠিক করবে, কিন্তু প্রত্যেক মুহূর্তে দ্য চ্যাম্পিয়ন্স অফ সেকুলারিজম, চ্যাম্পিয়ন্স অফ ফ্রিডম অফ স্পিচ যারা ছিলেন, যারা দেখিয়েছেন নিজেদেরকে, যারা বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে অত ধর্মীয় সংকীর্ণতা নেই যতটা ভারতবর্ষের মধ্যে আছে, আজকে সেই সমস্ত বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা কেন একবারের জন্য ইউনাইটেড নেশনসে চাপ সৃষ্টি করছে না? বেশ বেশ, শতরূপ ঘোষ। আমি কাউকে ইন্টারাপ্ট করিনি, আশা করছি আমরা সেন্সিটিভ বিষয়ের উপর আলোচনা হচ্ছে, কেউই কাউকে ইন্টারাপ্ট করবো না। প্রথম কথা হচ্ছে, দেখুন সত্যি কথা, আমি সমীরদার সেন্টিমেন্টকে কিছুটা আমি ইকো করছি, কিছুটা কেন পুরোটা ইকো করছি, যে একটা দেশ, যে দেশের সাথে সত্যি আমাদের এত ইতিহাস, সংস্কৃতি এবং আবেগ জড়িত, একটা চোখের সামনে যে একটা দেশ এরকমভাবে মধ্যযুগে চলে যেতে পারে এত অল্প দিনে, মানে জাস্ট 101 বছরের মধ্যে, দেখলে সত্যি খুব যন্ত্রণা হয়। দ্বিতীয় কথা, আমি অভিনন্দন জানাচ্ছি সেই সমস্ত আমাদের ভারতবাসীকে, সেই সমস্ত বন্ধুকে যাদের কিনা ধরুন এই আপনার এইরকম আলোচনার টেবিলে রাজনৈতিক আলোচনা করতে গিয়ে যখন এই মণিপুর থেকে শুরু করে উন্নাও হাতরাস নিয়ে প্রশ্ন ওঠে, তখন যারা বলেন যে না না পশ্চিমবাংলার বাইরে আমরা কোনো কিছু নিয়ে কথা বলবো না, ভারত ভ্রমণে যাব না, পশ্চিমবাংলা নিয়ে কথা বলো, পশ্চিমবাংলার বাইরে মণিপুর বা উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা করবো না, তারাই যে আজকে পাশের একটা দেশ নিয়ে আলোচনা করছেন, তারা বিশ্ব ভ্রমণে গেছেন, তার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আন্তরিকভাবে, কোনো ব্যঙ্গ করছি না, কারণ এটাই হওয়া উচিত। মানবতা যেখানেই আক্রান্ত হোক, যদি আরজি করে হয়, যদি হাতরাসে হয়, বা যদি বাংলাদেশে হয়, একই রকমভাবে আমাদের কথা বলা উচিত। যারা করছেন ঠিক করছেন, আশা করছি কখনো আর এই কথাটা এই টেবিলে শুনতে হবে না যে ভারত ভ্রমণে যাব না। 3 নম্বর কথা, আমি কিছুটা শুভ্র, আমি রাজস্বীদার সাথে কিছুটা একমত হব। ভারতের ইন্টারভেনশন বলতে আমরা তো কেউ আশা করি না যে ভারত সরকার কালকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ভারতের সরকারের পক্ষ থেকে যেটা করণীয় তা হচ্ছে ডিপ্লোম্যাটিক চাপ তৈরি করা। সেটা কতটা করতে পারছে না তারতম্য নিয়ে আমাদের আলোচনা চলতে পারে। সেখানে 100 বার এই প্রশ্ন ভ্যালিড, যেটা রাজস্বীদা বলছে যে ইউএন কেন ইন্টারভেনশন চাওয়া হচ্ছে না। ইউএন এর ইন্টারভেনশন কোনো পাড়ার ক্লাব থেকে কি, পুজো কমিটি থেকে কি, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে চাওয়া যায় না। কোনো একটা সরকারকে বা যে কোনো দেশের সরকার চাইলে ইউএন এর ইন্টারভেনশন চাইতে পারে। ভারত সরকার যদি আজকে মনে করে যে বাংলাদেশের এই যে পরিস্থিতি চলছে, এবং সত্যি সত্যি মানে যেরকমভাবে সংখ্যালঘু হিন্দু মানুষের উপর আক্রমণ হচ্ছে, এবং খালি হিন্দু মানুষ বলে নয়, মুসলিম মানুষও যারা কিনা ধর্মনিরপেক্ষ, তাদের উপর যে আক্রমণ হচ্ছে, সেখানে ইউএন এর একটা ইন্টারভেন করার সুযোগ রয়েছে যদি ভারত সরকার মনে করে এবং সেই ইন্টারভেনশন চায়। ভারতের সমস্ত রাজনৈতিক দল এই প্রশ্নে সরকারকে সমর্থন করবে বলেই আমার বিশ্বাস। যেরকম কিনা অপারেশন সিন্দুরের পরে গোটা পৃথিবীতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি একসঙ্গে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে এসছে, কিন্তু ভারত সরকার যদি সেই কাজটা না করে, ভারতের ভেতর দাঁড়িয়ে এই সুযোগে নিজের রাজনীতি করে নেওয়ার সুযোগটা বোধহয় বিজেপি নেওয়া উচিত নয়। বলছে এমনটা তো হতে পারে না ভারত বাংলাদেশের ভেতরে গিয়ে যুদ্ধ ঘোষণা করবে, একেবারে ডিপ্লোম্যাটিক স্তরে চাপ তৈরি করতে পারে।